সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর কলি নামের একটি সহায়ক গ্রন্থ আছে, সেই সহায়ক গ্রন্থের প্রথম পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব কলি উপন্যাসটি এর কবি পরিচয়। কবিকে মতি নন্দী। দেখো, মতি নন্দী জন্মগ্রহণ করেন 1931 খ্রিস্টাব্দে। 2010 সালে তিনি মারা যান। আধুনিক বাংলা কথা সাহিত্যের খ্যাতনামা লেখক, মানে মতি নন্দী একজন কথা সাহিত্যিক ছিলেন। তিনি গল্প উপন্যাস লিখতেন। তার জন্ম কোথায় হয়? উত্তর কলকাতায়। খেলাধুলার সঙ্গে তিনি আশৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন। এই যে মতি নন্দী এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি লেখালেখির পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত ছিলেন, ঘনিষ্ঠ সম্পর্ক, মানে ছোটবেলা থেকে তিনি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। তাই তিনি এই যে মতি নন্দী কলি উপন্যাসটা লেখেন, এই যে সাঁতারকে নিয়ে। তারপরে দেখো তার লেখা কিছু কিছু সাহিত্যের নাম জেনে নিব। শিশু কিশোরদের জন্য তিনি কি কি লেখেন? কনি, স্টপার, ননিদা নট আউট, তারপর অপরাজিত আনন্দ, কলাবতী, শিবা প্রভৃতি। তাছাড়াও দেখো তিনি সাদা খাম নামে একটা উপন্যাস লেখেন, যার জন্য তিনি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। দেখো উপন্যাসটা শুরু হচ্ছে গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে। এই যে মতি নন্দীর কলি উপন্যাসটা শুরু হচ্ছে গঙ্গার ঘাটের একটা দৃশ্য দিয়ে। আজ বারুনি, হিন্দুদের একটা উৎসব বা হিন্দু ধর্মের একটা উৎসব হলো বারুনি উৎসব। গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি। এই বারুনি উৎসবের দিন কি করা হয়? গঙ্গার ঘাটে কাঁচা আম জলে দিয়ে সেখানে জলের মধ্যে ডুব দিতে হয়। তারপরে ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছি। এই যে গঙ্গার ঘাটে কি করছে, এই যে বারুনি উৎসবের দিনে গঙ্গার ঘাটে অনেক লোকের সমাগম হয়েছে। বয়স্কদের ভিড়টাই বেশি, এই যে বয়স্ক মানুষরা বেশি সেখানে ভিড় করেছে। তারা কি করছে? কাঁচা আম, মানে ছোট ছোট কাঁচা আমগুলো মাথার উপর নিয়ে জলে ডুব দিয়ে সেগুলোকে জলে ভাসিয়ে দিচ্ছে। তারপর দেখো কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে 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 ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। এই যে আমগুলো জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট ছেলেরা কি করছে? সেই আমগুলো সংগ্রহ করার জন্য জলের মধ্যে অপেক্ষা করে আছে। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। এই ছেলেদের মধ্যে কেউ গলা জলে দাঁড়িয়ে আছে, আবার কেউ একটু দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোড়পাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণেই পরের আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। এই যে গঙ্গার ঘাটে যে বারুনি উৎসবের দিনের একটা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এই লাইনটা তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে এই যে কোনি উপন্যাসে বা কোনি সহায়ক গ্রন্থে গঙ্গার ঘাটে বারুনি উৎসব কি, বারুনি উৎসবের দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখতে পাওয়া যায় তা বর্ণনা করো। এই অংশটা যদি তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক অবশ্যই তোমরা প্রশ্নটার উত্তর করে আসতে পারবে। দেখো এই যে ছেলেগুলো কি করছে, সেই আমগুলো সংগ্রহ করছে এবং আমগুলো পকেটে পুরে রাখছে। পকেট ভর্তি হয়ে গেলে কোথাও দূরে জলে থেকে ডাঙায় গিয়ে তারা সেই আমগুলো রেখে আসছে। আর পরে সেই আমগুলো কি করছে? বাজারে অনেক কম দামে সেই আমগুলো তারা বিক্রি করে দিচ্ছে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ির এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। এই যে আজ গঙ্গায় ভাটা, গঙ্গা নদীতে কি জোয়ার ভাটা দেখা দিচ্ছে, তাই জল অনেকটা কমে গেছে। এই জল কমে যাওয়ার ফলে কি, যারা স্নান যাত্রী গেছে গঙ্গার ধারে তারা কি করছে? এই যে স্নান করে ফেরার পথে অনেকটা কাদা পেরিয়ে তাদের আসতে হচ্ছে, তাই তাদের মুখে কি বিরক্তির ভাব দেখা যাচ্ছে। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের
ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে। এই যে তারা স্নান করার পর কোথায় যাচ্ছে? ট্রেন লাইনের ধারে বসে থাকা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে। যেই ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ঠাকুর যারা কি করে, পয়সা নিয়ে যে এই স্নান যাত্রীদের জামা কাপড়গুলো পয়সা নিয়ে যারা জমা রাখে, গায়ে মাখা সর্ষে ও নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারীদের অনেকে অপেক্ষা করে, কেউ কেউ করে না। এই যে রাস্তার ধারে কোনো উৎসব হলে, অনুষ্ঠান, কোনো ধর্মীয় উৎসব হলে কি অনেক ভিখারি মানুষ সেখানে যায়। কেন? তারা সেখানে ভিখারি মানুষ সেখানে বসে থাকে, যাতে এই যে অনেক লোকের সমাগম ঘটে, লোকগুলো যাতে তাদের কোনো ভিক্ষা দেয়। তারপরে দেখো, দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গার জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। তারপর কি করে? স্নান করার পর এই যে স্নান যাত্রীরা কি করে, অনেক সামগ্রীর দোকান, বাড়ি যাওয়ার পথে তারা নানা ধরনের জিনিসপত্র দোকানের সামনে দিয়ে যায় এবং তাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র তারা সেখান থেকে সংগ্রহ করে বাড়ির দিকে এগোয়। পথের বাজার থেকে ওল বা থর বা কলম বা লেবু, পথের বাজার থেকে ওল বা থর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। এই যে পথের ধারে বাজার থেকে কি কি কিনছে তারা? ওল এক ধরনের কচু, তারপর থর মানে কলা গাছের কাণ্ডটা, তারপরে কলম বা লেবু এক ধরনের লেবু তারা সংগ্রহ করে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তারপর তাদের খালি পায়ে বাড়ি পৌঁছতে হয়। এই যে রোদের মধ্যে রাস্তায় রাস্তা খুব গরম হয়ে আছে, এই যে গরম রাস্তা দিয়ে তারা খালি পায়ে বিরক্ত মেজাজে খালি পায়ে বাড়ি ফেরে। তারপরে দেখো, তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্ণুচরণ ধরো ডলাই মালাই পড়াতে পড়াতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। এই যে গঙ্গার ধারে আরেকটা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, কি যে বিষ্ণুধর নামে একজন মানুষ কি করছে, তেল চিটে একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে ডলাই মালাই করছে, মানে তার মালিশ করে নিচ্ছে। বিষ্ণুধর পাড়ার বেস্তাদা, আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাথে বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। মানে এই অংশে বিষ্ণুধরের বংশ পরিচয় এবং তার দেহের বর্ণনা দেওয়া হচ্ছে। বিষ্ণুধর মানে পাড়ায় যাকে ডাক নাম কি, বেস্টাদা, সে কি আইএ পাস, মানে এখনকার দিনে যাকে বলা যায় উচ্চ মাধ্যমিক পাস, অত্যন্ত বনেদি বংশের মানে জমিদার বংশের সন্তান, খান সাথে বাড়ি এবং তার মশলার দোকান আছে এবং তার শরীরটার ওজন কত? 3.5 মণ, 140 কেজি। তারপর দেখো, ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। অস্টিন একটা গাড়ির নাম, অস্টিন মারুতি গাড়ির মতো গাড়ি, তো ওরই সমবয়সী অস্টিন, এই গাড়িটার বয়স কত? 40 বছর, যে গাড়িটা তাকে কি বহন করে। বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। এই যে বিষ্ণুধর গঙ্গার ধারে মালিশ করছে, শরীরটা মালিশ করে নিচ্ছে অন্যের দ্বারা, তখন তার বিরক্ত হচ্ছে। সেই বিরক্ত হওয়ার কারণটা কি? তার 15 হাত দূরে একটা লোক তাকে দেখে হয়তো হাসি ঠাট্টা করছে। দেখো, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। এই যে বিষ্ণুধরের পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তার চেহারার বর্ণনা দেওয়া হচ্ছে। পরনে কি আছে? লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে কি রঙিন ঝোলা। তার দিকে পিট করে তাকাচ্ছে, বিষ্ণুধরের দিকে পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। এই যে বিষ্ণুধর এমনি বিরক্ত হচ্ছে না, এই যে বিষ্ণুধরের পাশে 15 দূরের হাত 15 দূরে যে লোকটা দাঁড়িয়ে আছে, সে কি করছে? বিষ্ণুধরকে দেখে, বিষ্ণুধরের চেহারা দেখে মিট করে হাসছে, তাই বিষ্ণুধর কি বিরক্ত হচ্ছে। বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এই যে বিষ্ণুধর কি বুঝতে পারছে যে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা তাকে দেখে হাসছে। তারপর দেখো, এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। এই যে বিষ্ণুধরের সঙ্গে এই ঘটনাটা প্রথম হচ্ছে না, এর আগেও হয়েছে, কারণ বিষ্ণুধরের চেহারাটাই মানুষের কাছে তাকে হাসির পাত্র বানিয়ে দেয়। এই যে বিষ্ণুধরকে দেখে, বিষ্ণুধরের চেহারা দেখে ছোট বাচ্চা ছেলেরাও এর আগে হেসেছে, তাই বিষ্ণুধর বুঝতে পারছে যে এই যে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা তাকে দেখে হাসছে। বিষ্ণু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। এই যে বিষ্ণুধর তার এই যে 3.5 মণ চেহারা নিয়ে বিষ্ণুধর কি নিজে খুশি নয়, তার ইচ্ছে হয় যে তার চেহারাটাকে ছিপছিপে পাতলা করে। তারপরে দেখো, কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু ওই লোকটা মোটেই বাচ্চা নয়। এই যে যেই লোকটা বিষ্ণুধরকে দেখে হাসছে সেই লোকটা কি বাচ্চা নয়, তাই বিষ্ণুধর কি বিরক্ত হচ্ছে।
চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশানো যেমন দেখায়, মাথায় কদম ছাড় চুল সেই রঙে, বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। এই যে যেই লোকটা বিষ্ণুধরকে দেখে হাসছে তার চেহারার বর্ণনা এখানে দেওয়া হয়েছে, কি চশমা পরে আছে এবং বয়সটা, মাথায় কি কদম ছাড় চুল এবং বয়স কত 50-এর এধারে ওধারে, ধরো 45 বছর। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকে এই মনির কালো রংটা ফিকে হয়ে গেছে। মানে এই লোকটার চোখের বর্ণনা দেওয়া হচ্ছে, লোকটার চোখটা এতটা, চোখের মধ্যে কি সূর্যের তেজ, সূর্যের দিকে তাকিয়ে থেকে লোকটার চোখের মণিটা যেন অনেকটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমনই, দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো, কি ব্লো টর্চের মতো গুড়িয়ে দিয়ে ভিতরে সেরিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ, মানে লোকটার মুখের বর্ণনা দেওয়া আছে, মুখের কি চোয়াল দুটো তার জেদটাকে শক্ত করে ধরে আছে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর হাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো। মানে বিষ্ণুধর শুয়ে আছে, তাকে একজন তার শরীরটা ম্যাসাজ করে দিচ্ছে বা মালিশ করে দিচ্ছে পিস্টনের মতো। তারপর 12 এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এই যে মালিশওয়ালা কিভাবে বিষ্টুকে মালিশ করছে, হাত নমস্কারের ভঙ্গি করে তাকে তার পিঠের উপর কোদাল চালালো। তারপর দেখো এরপর বিষ্টু চিৎ হবার চেষ্টা করলো। মানে বিষ্টু উপুর হয়ে শুয়েছিল, এরপর চিৎ হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। মানে বিষ্টু এতটাই মোটা ছিল যে তার একার পক্ষে এই উপুর হয়ে থাকার থেকে চিৎ হতে পারলো না, তাই মালিশওয়ালা কি করলো, তাকে উল্টে দিল। তারপর দেখো আবরু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরো ছাড়। মানে বিষ্টু মালিশওয়ালাকে কি বলছে যে আবরু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে। বিষ্টুর পরনে শুধু একটা গামছা ছিল, সেই গামছাটা ঠিক করে বিষ্টু মালিশওয়ালাকে আদেশ দিল তানপুরো ছাড়, মানে এরপর মালিশের নাম এটা তানপুরো। তারপরে দেখো মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর সারা শরীরে চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তানপুরা কি তাহলে? এই যে তানপুরা হলো মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টু সারা শরীরে চর্বিগুলো খপাখপ খামচে, মানে শরীরের চর্বিগুলো খপাখপ আঙ্গুল দিয়ে খামচে দেওয়ার নাম হলো তানপুরো। তারপরে দেখো তবলা বাজা, মানে বিষ্টু নির্দেশ দিচ্ছে কাকে, মালিশওয়ালাকে, তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি ধপাধপ চাটাতে শুরু করলো। এই যে তবলা বাজা মানে হাতের তালি দিয়ে তবলা বাজানোর মতো চাটাতে শুরু করলো। চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয় এখনো ফ্যাক ফ্যাক করে হাসছে। এই যে বিষ্টুধরকে মালিশ করে দিচ্ছে মালিশওয়ালা, বিষ্টুধর কি আরামে চোখ বুঝে আছে, কিন্তু তখন তার মনে হলো এই লোকটা, তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, সে হয়তো এখনো তাকে দেখে মিটমিট করে হাসছে। তারপর বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। বিষ্টু কি তার মালিশওয়ালাকে আবার নির্দেশ দিচ্ছে যে তবলা বাজানো হয়ে গেছে, এখন সারেগামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙ্গুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। এই যে মালিশওয়ালা কি করলো, নির্দেশ পাওয়া মাত্রই এই যে বিষ্টু সারা শরীরে আঙ্গুলগুলো দিয়ে কি হারমোনিয়ামের মতো বাজাতে লাগলো। তারপরে আঙ্গুলগুলো শরীরে কিলবিল করাই সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুব খুব হাসির শব্দ। তারপর দেখো চিৎ হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কি আছে? সেকেন্ড 20 পর বিষ্টু জবাব শুনল, মাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা? এটা মেসেজ হয়ে গেছে, এটা হবে মাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা? যাই হোক তাতে আপনার কি? এই যে এখানে কাকে বলছে কথাটা, বিষ্ণুধরের পাশে যে লোকটা দাঁড়িয়ে তার বিষ্ণুধরের আচার আচরণ দেখে হাসাহাসি করছিল, সেই লোকটাকে বলা হচ্ছে যে যাই হোক না তাতে আপনার কি, ব্লাড প্রেশারটা মেপেছেন?
মানে ওই লোকটা, পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বিষ্ণুধরকে জিজ্ঞাসা করছে, ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার? ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটা দেখেছেন কি? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। মানে বিষ্ণুধর লোকটাকে বলেছে, আপনি আমাকে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? আপনি কে যে আমাকে আমি আপনার কথার জবাব দিব? তারপরে আপনি স্নান করতে এসেছেন, চান করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধ হয় আর বেশি দিন এই গন্ধবাদাম টানতে পারবে না। কি বললেন? মানে ওই লোকটা বিষ্ণুধরকে বলছে যে আপনার হাড়টা বোধ হয় এই যে গন্ধ মাদন আর বেশি দিন টানতে পারবে না। কি বললেন? বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাজ হয়ে কোমরে ভর দিয়ে মাথাটা তুললো, তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসলো। লোকটি কাচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি। আমি হয়তো ভুলও বলতে পারি। মানে এই যে লোকটা বিষ্ণুধরকে বলছে হাতির কোনো সময় বড় ধরনের অ্যাটাক কোনো সময় হয়নি, হিপো হিপো বলতে জলহস্তী। তারপরে দেখো, বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভিতরে হাফ প্যান্ট। এই যে বিষ্ণুধর কি করলো, লোকটার কথা শুনে রাগ করছে, কিন্তু তার রাগের প্রতিক্রিয়া হিসেবে সে কি দেখাচ্ছে? চোখ চোখ দিয়ে কামান দাগছে, চোখের মধ্য দিয়ে তার একটা প্রকাশিত হচ্ছিল। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউও ঠিক একই কথা বলে। এই যে আমার বউও ঠিক একই কথা বলে, কার বউ? বিষ্ণুধরের বউ। এই একই কথাটা কি বিষ্ণুধরের চেহারাকে নিয়ে কথা বলে, তার এই যে ব্লাড প্রেশার মাপা। তারপর দেখো, আপনি একটা নুইসেন্স, এটা নুইসেন্স নয়, ননসেন্স, মানে আপনি একটা বোকা। আমার ক্লাবের অনেকে তাই বলে। এই যে বিষ্ণুধরকে বোকা বলে, ক্লাবের অনেকেই বিষ্ণুধরকে বোকা বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। মানে এই যে বিষ্ণুধর বলছে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিট পিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? এই যে লোকটা বিষ্ণুধরের সঙ্গে ঠাট্টা করছে যে আপনি এতটা মোটা, আমি যদি আপনাকে চাটি মারি, চাটি মেরে দৌড় দিই, তাহলে আপনি আমাকে ধরতে পারবেন? তারপরে দেখো, কথাগুলো বলে লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। এই যে লোকটা বিষ্ণুধরের পাশে দাঁড়িয়ে ঠাট্টা করছিল, এই লোকটা কি করলো, এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং করতে লাগলো, ব্যায়াম করতে লাগলো। যে অনেকে এই লোকটাকে দেখে ভাবছে লোকটা হয়তো পাগল। কিন্তু হতভম্ব হয়ে হতভম্ব হয়ে লোকটির জগিং করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্ণুর দিকে ছুটে এলো। বিষ্ণু ডুব দেবার মতো মাথাটা নিচু করলো। লোকটি হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল। মানে এই যে লোকটা জগিং করতে করতে হাতটা তুলে চাটি দেওয়ার ভঙ্গিতে বিষ্ণুর দিকে এগিয়ে এলো এবং আবার লোকটি অন্যদিকে চলে গেল। বিষ্ণু, পারবেন পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। মানে এই লোকটা বিষ্ণুকে বলছে যে, বিষ্ণুর পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বিষ্ণুকে বলছে, পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? যদি আপনার মাথায় একটা চাটি মারি, আপনি চাটি মেরে দৌড় দিয়ে আপনি কি আমাকে ধরতে পারবেন? আমার কিন্তু অনেক বয়স। বিষ্ণুকে লোকটা বোঝাতে চেষ্টা করছে যে আপনার থেকে আমার বয়সটা অনেক বেশি, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না। জগিং করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্ণুধর বুনো মোষের মতো তেড়ে ফুড়ে উঠে দাঁড়ালো। তাই তো, লোকটি দাঁড়িয়ে পড়লো। তারপর নিচের তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো। বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। এই যে বিষ্ণুধরের সঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার কথোপকথন হচ্ছিল, এই দৃশ্যটা পাশে দাঁড়িয়ে থাকা অনেক লোক এই যে গঙ্গার ঘাটে অনেক লোক যখন জড়ো হয়েছিল, তারা কি করলো, এই দৃশ্যটা উপভোগ করছিল। তারপর, আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক ক্যালিস্থেনিক বারবেল, বুঝলেন, রোজ করি। মানে বিষ্ণুধর বলছে, বিষ্ণুধরকে লোকটা বলছে আমি রোজ এক্সারসাইজ করি, এক্সারসাইজগুলোর নাম বলে দেওয়া হচ্ছে। তারপর, আমার খিদে পায়, আপনার পায়? লোকটা বিষ্ণুধরকে বলছে যে আমার খিদে পায়, যে আমি প্রতিদিন এক্সারসাইজ করি, আপনার পায়?
বিষ্ণুধর কথা না বলে শুধু ঘোর ধরনের একটা শব্দ করলো, খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? এই যে বিষ্ণুধরকে লোকটা বলছে যে খিদের মুখে আমি যা পাই সেটাই আমার কাছে অমৃতের মতো মনে হয়, আপনার আপনার এই সুখ আপনার আছে, মানে আপনি এই সুখটা পান? তারপরে উত্তরের অপেক্ষা না করে লোকটি জগিং করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্ণু তখন খানিকটা দিশেহারার মতো লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। এই যে লোকটা বিষ্ণুধরের সঙ্গে ঠাট্টা করছিল, তার কাণ্ডকীর্তি দেখে, তার এই যে এক্সারসাইজ করা দেখে, তার ব্যায়াম করা দেখে এতক্ষণ লোকটার উপর বিষ্ণুধরের রাগ ছিল, এখন আর রাগ নেই। রাগের বদলে বিষ্ণুধরের মধ্যে কি দেখা যাচ্ছে? কৌতূহল। মানে লোকটা কি করছে, মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। বিষ্ণুধর মনে মনে কি করছে যে হয়তো এই যে আমার মোটা শরীরটা লোকটা পেয়ে গেছে, আর লোকটার মোটা শরীরটা আমি পেয়ে গেছি। তারপর খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। এই লাইনটা তুলে তোমাদের মাধ্যমিকে বারবার প্রশ্ন হয়, এই লাইনটা তুলে খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। এখানে কার কথা বলা হয়েছে এবং তার ডায়েটিং এর বর্ণনা দাও, মানে সে কিভাবে ডায়েটিং করে। ভারিক্কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। মানে এই যে কথাটা বললো বিষ্ণুধর, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, এই কথাটা এমন ভাবে বললো যে এটার জন্য সে গর্বিত, নিজেকে বড় মনে করছে, গর্ববোধ করছে নিজে। লোকটা দুপা এগিয়ে এসে বললো, কি রকম ডায়েটিং? মানে এই লোকটা কৌতূহলী হয়ে বিষ্ণুধরের কাছে জানতে চাইছে যে আপনি যে ডায়েটিং করেন সেটা কি রকম, তার একটু বর্ণনা দেন, আমি শুনি। তারপরে দেখো, আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। এই যে বিষ্ণুধর নিজের খাদ্যের বর্ণনা দিচ্ছে, খাদ্যের তালিকা, সে কি কি খায়। আগে কি 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম। আগে বিষ্ণুধর যেখানে 8 কিলো মানে 500 গ্রাম ক্ষীর খেত, এখন সেখানে 300 গ্রাম খায়। 20টা লুচি আগে খেত, এখন কয়টা খায়? 15টা। ভাত খায় মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা, আর ঘি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, কিন্তু গরম ভাতের সঙ্গে 4 চামচ ঘি খায়। বিকেলে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে। এই যে বিষ্ণুধর লোকটা দেবতাকে এতটাই মানে, বাড়িতে যে কি আছে? রাধা গোবিন্দ বিগ্রহ, মানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। আর সপ্তাহে একদিন মাসাজ করাই এখানে, মানে সপ্তাহে একদিন মাসাজ করার কোথায়? গঙ্গার ঘাটে এসে। আমার অত লোভ নেই, বুঝলেন? সংযম কেচ্ছা সাধন আমি পারি। বিষ্ণুধর লোকটাকে বোঝাতে চেষ্টা করছে যে তার খাওয়ার প্রতি অত লোভ নেই, সে নিজেকে সংযম করতে পারে এবং কেচ্ছা সাধন করতে পারে। হাটের ব্যায়াম আমার হবে না, বংশের কারো হয়নি। মানে বিষ্ণুধর বলছে যে তাদের বংশের কারো হাটের ব্যায়াম ছিল না, তাই তারও হবে না। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এই যে বিষ্ণুধর তার বংশের পরিচয় দিচ্ছে, তার বংশের মানুষজন কিভাবে মারা গেছে। তার বাবা কি ফুলুরি খেয়ে, 70টা ফুলুরি খেয়ে তার বাবা মারা গেছে এবং তার জ্যাঠা মারা গেছে অম্বলে। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? এই যে লোকটা পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বিষ্ণুকে কি বলছে যে আপনি এত কেচ্ছা সাধন করছেন, আপনি বাঁচবেন কি করে? আপনার পক্ষে তো এত কম খেয়ে বাঁচা সম্ভব নয়। তারপরে লোকটি এগিয়ে এলে বিষ্ণুধরের বুড়িতে হাত বুলিয়ে দিল। লোকটা কি করলো? লোকটা এখানে আনন্দ দিচ্ছে, বিষ্ণুধরকে দিয়ে মজা নিচ্ছে, যে বিষ্ণুধরের ভুঁড়িটার মধ্যে কি করলো? হাত বুলিয়ে দিল। সুরসুরি লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে। বিষ্ণুধর কি বলছে? ভুঁড়িতে হাত দেওয়া, বিষ্ণুধর একটা আওয়াজ করলো, সুরসুরি লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে নিয়ে ক্ষুণ্ণ স্বরে বললো, আমার বউ ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান।
তারপরে এই অপমান। মানে বিষ্ণুধর বলছে যে তাকে সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করতে হয়, তার ব্যবসা দেখাশোনা করতে হয়, চাল ডাল চিনি সর্ষের ব্যবসা দেখাশোনা করতে হয়। এই দেখাশোনা করতে গিয়ে বিষ্ণুধরের অনেক খাটনি অনুভব হয়, এবং এত খাটনির পর সে যে পরিমাণে খাদ্য খায় সেটা তার কাছে কম মনে হচ্ছে। এই খাদ্যটা কম খাচ্ছে, তার উপর কি তাকে নানা ধরনের অপমান সহ্য করতে হচ্ছে। কে করলো? লোকটি আবার হাত বাড়াতে বিষ্ণু এক পা পিছিয়ে বলল, না শুরু লাগে। এই যে লোকটা কি করলো, আবার বিষ্ণুধরকে খোঁচানোর জন্য আবার এক পা এগোতে বিষ্ণুধর পিছিয়ে গেল, যে বললো না শুরু লাগে। কে অপমান করলো? কেন? আপনি হাতি হিপো বললেন না, জলস্থির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? বিষ্ণুধর কি বলছে, কেন আপনি আমাকে আপনি আমাকে অপমান করলেন না, আপনি আমাকে হাতি হিপো বললেন। হিপো মানে যে জলস্থির, এটা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? আপনি কি আমাকে অশিক্ষিত মনে করছেন? তারপরে না আমি আপনাকে অশিক্ষিত বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। এই যে লোকটা অস্বীকার করছে, বলছে যে আমি আপনাকে অশিক্ষিত বলিনি। আর লোকটা বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে কি বললো, লোকটা এই যে পাশে দাঁড়িয়ে থাকা লোকটা চশমা মুছতে মুছতে কি বললো যে আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। আপনার যে ওজনটা আছে শরীরের, সেটা হার্টের পক্ষে খুব বিপজ্জনক। বিপজ্জনক মানে বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? বিষ্ণুধর বলছে, এই লোকটাকে বলছে বিপজ্জনক মানে তাচ্ছিল্য প্রকাশ, কথাটা গুরুত্ব না দিয়ে বলছে যে এই যে আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। আপনি মরে যেতে পারেন, তা না হলে আরেকটা ঘটনা ঘটতে পারে, আপনি যে কেচ্ছা সাধন করছেন, খাওয়া এতটা মেনে চলছেন, কমিয়ে খাচ্ছেন, তার জন্য আপনার কি নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে। তারপর বলে লোকটি দু হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, হাতের আঙ্গুল পায়ে ছুঁয়ে আবার সিজে হলো। মানে লোকটা বিষ্ণুধরকে এই কথাগুলো বলে আবার নিজের শরীর চর্চা করতে থাকলো। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। লোকটা বিষ্ণুধরকে কি বোঝাতে চেষ্টা করছে যে আপনি আমার থেকে 4 লক্ষ গুণ বড় লোক হতে পারেন, আপনার অনেক টাকা কড়ি থাকতে পারে, কিন্তু আপনি কোনোদিনও 4 লক্ষ টাকা খরচ করেও আপনি আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন না। তারপরে দেখো কি রকম মানে বিষ্ণুধর জিজ্ঞাসা করছে তারপর যে কি রকম বলো। তারপর লোকটি তার ডান কোণে শরীরে লাগিয়ে ধরার মতো হাতটা সামনে বাড়ালো। লোকটা তারপর শরীর চর্চা করতে থাকলো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো, শিরা উপশিরার গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান। ফুলো আঙ্গুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল, নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চাপ দিল, হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্ণু এবার সর্বশক্তি প্রয়োগ করলো, কপালে ঘাম ফুটছে, কিন্তু কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় বোঝা যায় না। বিষ্ণু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্ণু হাত ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। মানে লোকটা বিষ্ণুধরকে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিল। সে একটা হাত উপরে করে আছে আর বিষ্ণুধরকে বলছে যে আপনি আমার হাতটা নামিয়ে দেখান তো। কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাদেরকে দেখে আনন্দ পাচ্ছিল, তাদের এই ছেলে মানুষে দেখে, কিন্তু বিষ্ণুধর এই লোকটার হাতটা সর্বশক্তি দিয়ে প্রয়াস করেও নামাতে পারলো না। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছা আর জোর। মানে এই লোকটা বিষ্ণুধরকে বলছে যে শরীরের জোরে সবকিছু হয় না, মানে শরীরের শক্তি দিয়ে সবকিছু হয় না, মনের জোরটা অবশ্যই দরকার। মানে যার মনের জোর বেশি সে শরীর
শরীরটা দুর্বল হলেও শরীরকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে। সেই জন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকে করতে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর লোকটা বিষ্ণুধরকে বোঝাতে চেষ্টা করছে যে আপনার শরীরটাকে, আপনার শরীরটাকে আপনার মন হুকুম করতে জানে না, তাই আপনি হেরে গেছেন। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। মানে বিষ্ণুধর এই শরীরটা নিয়ে সে নিজে খুশি নয়, তারও ইচ্ছে করে যে রোগা হয়ে যায়। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কো নি কো নি। লোকটি গঙ্গার দিকে তাকালো। মানে ঠিক সেই সময় গঙ্গার ধারে কি দেখা গেল, যে কনি কনি নামে একটা মেয়ের নাম ধরে চিৎকার করছে সবাই গঙ্গার ধারে। তোমাদের কনি সহায়ক গ্রন্থের প্রথম পর্ব আজকে এখানেই শেষ হলো। মানে কনি সহায়ক গ্রন্থটি খুব সহজভাবে বোঝার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখবে। মানে কনি সহায়ক গ্রন্থের প্রতিটি পর্ব আমি আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, কনি থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে মাধ্যমিকে, প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। ধন্যবাদ।